হ্যাঁ, আমরা লাইভে চলে আসছি। তুই কি শুনতে পাচ্ছিস আমাকে? হ্যালো? হ্যাঁ, তাসনিম শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, তাসনিম আমরা লাইভে চলে আসছি। আমাকে কি শোনা যায়? নেটওয়ার্ক খুবই সমস্যা মনে হচ্ছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বেশ ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা। একটু কেটে কেটে ওকে, আসতেছে কথা। ওকে। মানে খুব কি কাটা এখন শোনা কি যায়? শোনা নাকি যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবকিছু শুনতে পাচ্ছি। বেশ। কিন্তু আপনার কথা খুবই কেটে কেটে আসতেছে। আমার মানে ভাবছে মানে একটু শোনা যাচ্ছে, একটু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু নেটওয়ার্কটা চেক করি। এখন কি ক্লিয়ার শোনা যায়? এখন কি ক্লিয়ার শোনা যায় কিনা? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। ওকে, ওকে, আমরা কি we can শুরু করে start now. দিব? Yeah, we can start. খুবই আটকে আটকে আসতেছে। আই থিংক তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমরা স্টার্ট করতে পারি। আই থিংক সবাই শুনতে পাচ্ছে। এখনো নেটওয়ার্ক সমস্যা কিনা বুঝতে পারতেছি না এখানে। না, কমেন্ট যেগুলো আসছে সেগুলোতে মনে হচ্ছে যে ওরা বলছে যে না ওরা ভালো বেশ চমৎকার শুনতে পাচ্ছে। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, জি, আমি একদমই ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাসনিম আমার মনে হয় শুরু করা যেতে পারে। আমাদের এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে না। আই থিংক উই ক্যান স্টার্ট নাও। আ- আচ্ছা, এখন আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। একটু আগে শোনা যাচ্ছিল না। হুম, ওকে, উই ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জেরিন তাসনিম। আমি রাজশাহী কলেজ অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্রী, এবং আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় সোহানুর রহমান ভাইয়া, ফাউন্ডার অ্যান্ড সিইও মাইন্ড সেবা অ্যান্ড ইন্টেরিয়র সেবা। উনার ওয়ার্কিং অভিজ্ঞতা অনেক দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। তিনি দীর্ঘদিন হায়ার প্রসেসিং এর সাথে আছেন। তিনি প্রায় 50টিরও বেশি ইন্টারভিউ বোর্ডে সরাসরি থাকার অভিজ্ঞতা আছে। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। জি, আমাদের ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে জব জার্নি। আমি নিজেও অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্রী। তো আমার জন্য তো বিষয়টি গুরুত্বপূর্ণ বটেই। আমি আশা করব এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যেটা যেটা জানতে পারবো, যেমন সিভি রাইটিং প্রসেস, জব সার্চিং প্রসেস, জব প্ল্যাটফর্ম সার্চিং প্রসেস, জব অ্যাপ্লাই প্রসেস, ইন্টারভিউ প্রিপারেশন, এছাড়াও জব রিলেটেড আরো অনেক কিছু আমরা জানতে পারবো। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আমরা আমাদের সব পোস্ট ব্যাপারে দেখে আমাদের পোস্ট থেকে আহ সেই কোশ্চেন গুলো তো আছেই। এছাড়াও আমাদের নিজেদের সিস্টেমেটিক কিছু প্রশ্ন আছে। আমি আশা করব তাদের কোশ্চেন আর আমাদের কোশ্চেন প্রায় তারা উত্তরটা খুঁজে পাবে এই কোশ্চেনের মাধ্যমে। এছাড়াও যারা লাইভটা দেখছেন, এই লাইভে যদি কারো প্রশ্ন থেকে থাকে এই আলোচনার মধ্যে, তাহলে সে সরাসরি কোশ্চেন করতে পারে। আমরা আমাদের আলোচনা শেষে আমরা তার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যেহেতু আজকের টপিকটা আমাদের জব জার্নি নিয়ে, আমরা তাই চেষ্টা করব জব সম্পর্কে যত খুঁটিনাটি প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরার। আমাদের জব জার্নি নিয়ে যেহেতু প্রশ্ন, তাই ভাইয়াকে আমি প্রথমেই কোশ্চেন করতে চাই।
আমাদের সিভি নিয়ে, সিভি সম্পর্কে। কেননা আমরা সবাই জানি যে একটা জব জার্নিতে সিভিটা কতটা ইম্পর্টেন্ট। আর একটা জব জার্নিতে সব থেকে প্রথম ধাপগুলোর মধ্যে সিভি, একটা সুন্দর সিভি উপস্থাপন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে ভাইয়ার কাছে আমার প্রশ্ন, আমরা যে সিভিটা তৈরি করব, সেই সিভিটা ঠিক কেমন হওয়া উচিত, বা ঠিক কেমন হবে, কেমন হইলে বুঝবো যে হ্যাঁ এটা একটা জবের জন্য ঠিকঠাক আছে কিনা, বা সিভি সব মিলে সিভিটা কেমন হবে, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, আচ্ছা। খুবই ধন্যবাদ এবং আমরা আজকে বেশ উম খুবই সময় উপযোগী একটা টপিক আমরা সিলেক্ট করতে চেষ্টা করেছি। যেহেতু লম্বা সময় ধরে জি। আমরা জব সেক্টর নিয়ে কাজ করছি এবং আমি সহ আমাদের সিনিয়ররা যারা আছে তাদের কাছে কিন্তু মেক্সিমাম টাইমে অনেকের কোয়েশ্চেন আসে যে, "ভাইয়া আ আমরা জব করতে চাই" কিংবা "ভাইয়া একটা জব জব দেন" কিংবা অনেকের কোয়েশ্চেন আছে, "আমার সিভিটা নাও এবং একটু জবের ম্যানেজ করো।" তো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে কর্পোরেট যে জার্নিটা আছে, এই জার্নিটা টোটালটা সম্বন্ধে সবার আরকি খুব স্বচ্ছ ধারণা থাকে না। সে সিভি থেকে শুরু করে একদম ভাইবা পর্যন্ত স্বচ্ছ ধারণা থাকে না। সেজন্যই আমরা চেষ্টা করব আজকে যে আমাদের এই টোটাল জার্নিটা নিয়ে আজকে বেশ খোলামেলা আলোচনা করতে, যেন আমাদের এই জার্নিটা আরো স্মুথ হয়। ১ম এই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে সিভি। কারণ আমাদের তো প্রত্যেকটা জায়গায় জব পাওয়ার জন্য আমাদের নিজেদের যে ইনফরমেশন সেগুলো তুলে ধরার জন্য কিন্তু সিভিটা খুবই ইম্পোর্টেন্ট। তো সিভি তৈরি করার সময় আমাদের বেশ কয়েকটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। সেটা হলো যে আমরা তথাকথিত ওই কম্পিউটারের দোকানে গিয়ে আমরা কিন্তু একটা সিভি ফরমেট, যেন তেন একটা সিভি ফরমেট বানিয়ে কিন্তু আমরা একটা জবে এপ্লাই করতে পারি না। এটা উচিতও হবে না। আমাদের এই গ্লোবালাইজেশন এর যুগে এই সময়টাতে সবাই অনেক বেশি স্মার্ট। আমাদের এইচআর এবং হায়ারিং প্রসেসটাও খুব চমৎকার স্মার্ট থাকে। সো সেক্ষেত্রে সিভিটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ সিভি যখন কেউ এপ্লাই করে, এই সিভিটা কয়েক সেকেন্ড দেখার পরেই কিন্তু আমরা একটা ডিসিশন মেক করি যে আসলে উনাকে ইন্টারভিউ এ ডাকবো কিনা। এইজন্য কিন্তু সিভিটা খুবই ইম্পোর্টেন্ট একটা রোল প্লে করে। তো আমি ১ম এ বলতে চাই আমাদের সিভিটা হওয়া উচিত আমরা কি টাইপের জবে এপ্লাই করব এবং কি টাইপের জব করতে চাই সেটার উপরে সরাসরি জড়িত। কিভাবে, আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। আ আমি যদি সেলস এন্ড মার্কেটিং এ জব করতে চাই, তাহলে আমার সিভির প্যাটার্ন, আমার যে এক্সপেরিয়েন্স কিংবা আমি যা পারি সেটার সাথে কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর যে জবের রেসপনসিবিলিটি সেগুলোর সাথে কিন্তু সরাসরি যুক্ত হতে হবে। যুক্ত থাকতে হবে। এবং আমি যদি এইচআর ডিপার্টমেন্টে জব করতে চাই, তাহলে এইচআর ডিপার্টমেন্টের যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি দরকার, রেসপনসিবিলিটিস কাজগুলো থাকে, সেই টাইপের কাজে আমার দক্ষতা আছে কিনা সেগুলোকে হাইলাইট করতে হয় সিভিতে। তাহলে আমরা একটা মোটা দাগে বলতে পারি যে সিভির একটা নির্দিষ্ট পরিমাণে একটা ফরম্যাটে সিভি তৈরি করে যে আমি সব জায়গায় জবে এপ্লাই করব, ব্যাপারগুলো কিন্তু একদমই এরকম না। ব্যাপারটা এরকম হবে যে জবে এপ্লাই করব সেই জব অনুযায়ী আমার সিভিটা তৈরি করতে হবে। তাহলে আমরা একটা ব্যাপার একদম ক্লিয়ার করি তাসনিম, যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছি, আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হলো সিভিটা তৈরি হবে এক্সাক্টলি আমি যে টাইপের জব, যে পোস্টে জব করতে চাই সেই জবের রেসপন্সিবিলিটিকে মাথায় রেখে আমাদের সিভিটা তৈরি করতে হবে। আমার এক্সপেরিয়েন্স, আমার কাজ করার দক্ষতা সবকিছু ওই সিভিতে ইনপুট করব আমার জবের, যে টাইপের জব চাই সেই জব রেসপন্সিবিলিটি ভিত্তি করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সিভিটা হতে হবে খুবই পরিষ্কার। আমরা সাধারণত ১ পেজে করতে পারলে খুবই ভালো হয়। তবে সিভিতে অহেতুক কোনো আ জিনিসপত্র আমরা এড করব না। যেমন হাইট কত, ওয়েট কত, এটা সেটা, বাবার নাম, গ্রামের নাম এগুলো এড করব না। আমরা চেষ্টা করব আমাদের ছোটখাটো যে এক্সপেরিয়েন্স গুলো আছে, আ সেটা টিউশনি হতে পারে, সেগুলো আমরা এড করব। এটার পাশাপাশি যেগুলো এড করব যে আমরা যে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস গুলো আমরা আমাদের ইউনিভার্সিটিতে করে থাকি, সেই এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস আমরা এড করব। এটার পাশাপাশি আমরা যদি কোনো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি কিংবা আমরা যদি আমাদের ইউনিভার্সিটি কিংবা কলেজের যে আ শিক্ষামূলক প্রোগ্রাম গুলো থাকে সেগুলোর যে জায়গায় অংশগ্রহণ করব সেগুলো আমরা এখানে এড করব। কারণ এগুলো দিয়েও বোঝা যায় যে একজন মানুষ অ্যাক্টিভ কিনা এবং তার আ লিডারশিপ থেকে আদার্স জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারি। অতএব যারা ফ্রেশার্স আছে তাদেরও কিন্তু এক্সপেরিয়েন্স না থাকলেও সিভিটা লম্বা করার একটা বড় পন্থা হতে পারে বিভিন্ন কোর কারিকুলাম কিংবা এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, বিভিন্ন ভলান্টিয়ার কার্যক্রমগুলো থাকবে এই সিভিতে এড করার জন্য। এবং আ সেটা আবারও বলি, যদি কেউ টিউশনিও করে থাকে সেটাও যেন এক্সপেরিয়েন্স এ এড করে। কারণ এটা দিয়েও একটা মানুষকে চেনা যায়। অনেকে বলে যে, "আমি তো ফ্রেশার্স, আমার তো এখানে এড করার মতো খুব বেশি জিনিস থাকে না।" না, আসলে অনেকগুলো জিনিস আছে। এবং যত সম্ভব অনলাইন কোর্স গুলো এগুলোতেও
অ্যাড করতে হবে। সবকিছু অ্যাড করে সিভিটাকে তৈরি করতে হবে এবং সর্বোপরি মাথায় রাখতে হবে যে আমরা কোন টাইপের জবে এপ্লাই করবো সেটার উপরে। তো মোটামুটি আমরা সিভি কেমন হতে পারে এবং সিভিটা প্রত্যেকটা জবের ওয়াইজ যে ভিন্ন ভিন্ন হবে সেটার একটা ধারণা দিলাম এবং সিভি নিয়ে পরবর্তীতে আমরা একদম আরো বিস্তারিত সেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী সেগমেন্টে যেতে পারি। জি ভাইয়া, ধন্যবাদ। এরপরেও আমাদের কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে আমরা যে জবটা করব আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা আমরা ঠিক কোন জবগুলোতে অ্যাপ্লাই করব, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা খুবই চমৎকার ব্যাপার এবং প্রশ্ন। সেটা হলো আমি কোন টাইপ আমার জন্য জবগুলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটা হচ্ছে এটা আমরা অনেকেই যে বুঝতে আসলে পারি না। আমি কোন টাইপের, হ্যাঁ, কোন টাইপের জব আসলে আমাকে দিয়ে হবে। সবচেয়ে মজার ব্যাপার যে কোন টাইপের জব আমাকে দিয়ে হবে এবং কোন টাইপের জব আমি আসলে করতে চাই এটা খুঁজে বের করাটা খুব ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্ট। না আমরা কিন্তু চাইলে র‍্যান্ডমলি অনেক জায়গায় এপ্লাই করতে পারবো না। আমাকে একটা ক্যারিয়ার পাথওয়ে খুঁজে বের করতে হবে যে আমি আসলে সেলস এর মার্কেটিং এ জব করতে চাই কিনা, আমি এইচআর সেগমেন্ট নিয়ে জব করতে চাই কিনা, কিংবা আমি অপারেশনস এ জব করতে চাই কিনা, কিংবা আমি অ্যাডমিন এ জব করতে চাই কিনা। এটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাকে নিজেকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আমি আসলে কোন টাইপের জব করতে চাই। কেউ যদি মনে করে যে আমি একটু হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে সেই এইচআর সেগমেন্টে যেতে পারে। কেউ যদি মনে করে আমি সেলস অ্যান্ড মার্কেটিংটা খুব চমৎকার করতে পারি, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং বলতে যে হয়তো বিভিন্ন কোম্পানি আছে যারা ফিল্ডে সেলস নিয়ে কাজ করে, মার্কেটিং নিয়ে কাজ করে, আবার ডেস্ক জবও কিন্তু মার্কেটিং এ আছে। সো ওই জায়গা থেকে কাজ করতে পারে। কেউ আবার গ্রাফিক ডিজাইনার হতে পারে কিংবা আদার্স এরকম টাইপের জবগুলো প্রেফার করতে পারে। আবার অনেক সময় হয় কি যে ডেস্ক জব যেগুলো আছে যেমন অপারেশনস এর জবগুলো ডেস্ক জব হয়, অ্যাডমিন এর জবগুলো ডেস্ক জব হয়। এটার পাশাপাশি আ আরেকটা আছে যেটা বিজনেস ডেভেলপমেন্ট। এটা কর্পোরেট এর ভাষায় বলে বিজনেস ডেভেলপমেন্ট, যেটা দিয়েও সেলস বোঝানো হয় কিন্তু এটা কর্পোরেট সেলস। যেটা ডেস্ক জবের সাথে আ মোটামুটি জড়িত। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জব। সো আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোন টাইপের জবের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি কি আসলে অ্যাডমিন এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, অ্যাকাউন্টস এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমাকে এটা এই সেগমেন্টটা আমাকে একটু বুঝে নিতে হবে। কেউ যদি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে সেক্ষেত্রে সে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স এর যে টাইপের জবগুলো আছে সেগুলো সে করতে পারে। কেউ যদি সেলস অ্যান্ড কেউ যদি মার্কেটিং এ পড়াশোনা করে কিংবা বিবিএ তে পড়াশোনা করে তার জন্য সেলস অ্যান্ড মার্কেটিং এ এইচআর ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট গুলো আছে। এবং যারা আমি যেমনটা পরিসংখ্যান বিভাগ থেকে পড়াশোনা করেছি আমার জন্য আসলে খুব কষ্ট ছিল। কারণ কর্পোরেট জবে আমার জন্য খুব বেশি সেগমেন্ট থাকে না। ডাটা অ্যানালিটিক্স সহ বেশ কয়েকটা থাকে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন জবগুলো খুঁজবো আমার ক্যাপাবিলিটিটাকে এটাকে মাথায় রাখতে হবে। যেমন আমি ১ম থেকেই খুব বেশি পরিমাণে চাইতাম যে সেলস অ্যান্ড মার্কেটিং এর জবগুলো করতে। বিকজ আমি অনেক মানুষকে বেশি কনভিন্স করতে পারি কিংবা মানুষের সাথে অনেক দ্রুত মিশতে পারি। যার ফলে আমি সেলস অ্যান্ড মার্কেটিংটাকে চিন্তা করেছিলাম। এবং পরবর্তীতে কিন্তু আমি অপারেশনস এ এবং বিজনেস ডেভেলপমেন্ট এ কাজ করেছি। সো আমার মধ্যে যে কোয়ালিটিটা আছে সেটাকে মাথায় রেখে আমরা আমাদের জব পাথওয়েটা সিলেক্ট করব। তবে আমরা যারা বিবিএ তে পড়াশোনা না করি তাদের জন্য একটু এবং বেশ কিছু সাবজেক্ট আছে যেটার জন্য একদম মার্ক করা নাই যে এই জবগুলো আছে। তো আমরা সেক্ষেত্রে বিজনেস ডেভেলপমেন্ট, এইচআর সেগমেন্টটা নিয়ে কাজ করতে পারি। এইটার পাশাপাশি আমরা অ্যাকাউন্টস এ অনেকে ভালো করতে পারি। অ্যাকাউন্টস এ আমরা কাজ করতে পারি। কারণ আমরা এখন অনেক বেশি গ্লোবালাইজেশন এর যুগে অনেকে কিন্তু অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অনেক ভালো পড়াশোনা করে বুঝতে পারে। সো একদম যে সেম সাবজেক্টে পড়াশোনা করি সেম টাইপের জব হবে ব্যাপারটা এরকম না। কর্পোরেট ওয়ার্লডটা অনেক বড়। এখানে অনেক রকমের জব অপরচুনিটিস আছে। কেউ চাইলেই ইন্টার্নশিপ দিয়ে কিন্তু তার জব অপরচুনিটি নিয়ে আসতে পারে। তো আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি যে জব আমার জন্য হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা ধন্যবাদ। সেটা একদম বুঝতে হবে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছি এবং কিভাবে করেছি। এবং আমি কি করতে চাই কিংবা কি করতে এছাড়াও পারি সেই জায়গা হ্যাঁ, থেকে। হ্যাঁ। আচ্ছা। এছাড়াও আমাদের প্রশ্ন থাকে, আমরা যদি খুঁজেও পেয়ে থাকি, আমরা যদি নিজেরা বুঝেও যাই যে আমরা কোন টাইপ জব গুলো করতে পারবো, বা আমি কোন টাইপ জব করতে চাচ্ছি, এটা খুঁজে পেলেও আমাদের প্রশ্ন থাকে যে আমরা এটা খুঁজবো কোথায়? এই জব গুলো আমরা পাবো কোথায়? কোন প্ল্যাটফর্মে পাবো? বা এই সার্কুলার গুলো কোথায় পাবো আমরা? সেই ক্ষেত্রে আমরা অনেকেই খুঁজে পাই না যে আমরা কোথায় এই সার্কুলার পাবো, বা কোন টাইমে সার্কুলার গুলো আসে, এই সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা বেশ চমৎকার। আমি তার আগে আ আমি একটু কমেন্টের দিকে দেখছি। আ সৈকত বলছে, সৈকত আমাদের ১ম থেকেই শুনছে। সৈকত বলছে যে ও পরিসংখ্যানের পরে আচ্ছা। এইচআর ডিপার্টমেন্টে জব করছে এবং এখন জব প্লেসমেন্টে আছে। এটাও এক ধরনের মজার ব্যাপার যে আসলে
যেকোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে কারো যদি কোনো প্যাশন থাকে, কোনো জব এক্সাক্টলি জব পোস্টের উপরে যদি কারো প্যাশন থাকে তাহলে চাইলেই কিন্তু সে ওই জব প্যাশনটা নিয়ে কাজ করতে পারে। কারণ এখন আমাদের কর্পোরেট জবে সবচাইতে বেশি দেখা হয় আসলে কে কতটুকু ওই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারে, কে কতটুকু ডেলিভার করতে পারে। তো পরিসংখ্যানের একটা স্টুডেন্ট সে যদি এই সাব সেগমেন্টের কাজগুলো খুব বেশি ভালো পরিমাণে করতে পারে তাহলে কেন নয়? একটা কোম্পানি কিন্তু খুব বেশি পরিমাণে চায় যে আমার একজন এমপ্লয়ি হোক যে এই ব্যাপারগুলো বুঝে এবং যে এগুলো ডেলিভার করতে পারে। তো সৈকতের জন্য অনেক শুভকামনা। ও আসলে জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছে পরিসংখ্যান বিভাগ থেকে। যদিও বা এই ২ টা আলাদা, আলাদা সাবজেক্টের কাজ। তারপরে ও খুব ভালোভাবে কাজ করছে এবং করবে এটা আশা রাখছি। আ যেমনটা বলছিলে তাসনিম যে আসলে জব তো সিভিটা তৈরি করলাম, নিজের ক্যারিয়ারটা কোথায় করব সেটাও হ্যাঁ, নিয়েও চিন্তা এক্সাক্টলি। করলাম। এবার আসলে জবগুলো পাবো কোথায়? এটা একটা বড় কোথায় কোয়েশ্চেন। খুঁজবো? হ্যাঁ, তবে আমার মনে হয় এই জায়গায় আ বেশ কিছু আ জায়গা আছে যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আমাদের জব পাওয়ার সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম ফ্রিতে সেটা হলো LinkedIn। হুম, সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে প্রফেশনাল কানেকশন থেকে শুরু করে জব পাওয়ার একটা বড় প্ল্যাটফর্ম। এছাড়াও আমাদের বাংলাদেশে বিডি জবস আছে যেখানে প্রচুর পরিমাণে জব প্রায় ৫ থেকে ৭,০০০ জব অলওয়েজ লাইভ থাকে। সেই জায়গাগুলোতে আমাদের প্রোফাইল ক্রিয়েট করে সেই জায়গায় আমরা জব পাবো। এছাড়াও বাংলাদেশে আরো নতুন, নতুন অনেকগুলো জব প্ল্যাটফর্ম আসছে। যেমন নিয়োগ আসছে একটা জব প্ল্যাটফর্ম, সম্ভব জব প্ল্যাটফর্ম, এটিভি জব প্ল্যাটফর্ম। এইগুলো কিন্তু জব প্ল্যাটফর্ম যেখানে বড়, বড় কোম্পানিরা তাদের আ যে প্রয়োজনীয় যে মানুষগুলো দরকার হয় হায়ারিং এর জন্য সেই জায়গাগুলোতে তারা আ আ এই জায়গাগুলোতে জব পোস্ট করে হায়ারিং এর জন্য এবং এটার পাশাপাশি আমাদের সবচেয়ে বড় আরেকটা প্ল্যাটফর্ম আসে সেটা হলো Facebook। আমাদের Facebook এ অনেকগুলো জব রিক্রুটমেন্ট এর আ গ্রুপ আছে কিংবা অনেকগুলো জব পোস্টের গ্রুপ আছে যেখানে প্রচুর পরিমাণে মানুষ জব পোস্ট করে। আমরা ওই জায়গাগুলোতেও আমরা দেখতে পারি যে আমাদের কোন টাইপের জব ওখানে আছে এবং ওইখান থেকে সরাসরি আমরা চাইলে ওই কোম্পানির ওয়েবসাইটে যেতে পারি। ওই কোম্পানির প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে মেক্সিমাম কোম্পানির ওয়েবসাইটে কিন্তু জব নামে একটা অপশন আছে। সেখানে গিয়েও কিন্তু জব পোস্ট গুলোতে আমরা এপ্লাই করতে পারি। তো মোটা দাগে আমি যদি আচ্ছা। বলতে পারি একদম সামারাইজড করি আমাদের জবগুলো খুঁজে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম আমি যেমনটা বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় যে হ্যাঁ, প্ল্যাটফর্ম সেটা হলো LinkedIn। ২ নম্বর আমরা যদি বলি বিডি জবস, নিয়োগ অ্যান্ড এটিভি জব অ্যান্ড সম্ভব জব সহ সবচেয়ে আরেকটা বড় প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে Facebook। Facebook এ বিভিন্ন রকম গ্রুপে আমরা এড হয়ে আমরা জব পোস্ট গুলো পেতে পারি। হ্যাঁ, মোটামুটি আমরা কভার করতে পারি। এই আচ্ছা, জায়গাগুলোতে আপনি আমরা জব যেটা বললেন যে যেটা আপনি বললেন যে লিঙ্কডইন প্রোফাইল আমরা অনেকেই জানি না যে লিঙ্কডইন প্রোফাইলটা কি বা এটার গুরুত্বটা কেমন। আহ, এই সম্পর্কে যদি কিছু বলতেন, মানে লিঙ্কডইন সম্পর্কে আমাদের অনেকের অভিজ্ঞতা নেই। আমরা যারা ফ্রেশার্স আছি বা আমরা নতুন যারা জব খুঁজবো এই আহ, তারা মোটামুটি এই সম্পর্কে তেমন ধারণা রাখি না। তো এই সম্পর্কে যদি বলতেন যে এটা অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যদি এখন অনেকেই কিন্তু আমরা Facebook এর একটা আ প্রোফাইল ছাড়া আমাদের নিজেকে কল্পনা করতে পারি না। মানে এমন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে আমাদের সবার একটা হ্যাঁ, Facebook হ্যাঁ। থাকতে হবে, হ্যাঁ? তো আমাদের কর্পোরেট ওয়ার্লড এ আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা খুবই চৌকস একজন মানুষ হওয়ার জন্য কর্পোরেটে খুব ভালো একজন করবে এরকম মানুষের জন্য তার LinkedIn প্রোফাইল থাকা বাধ্যতামূলক। আসলে LinkedIn প্রোফাইলটা কি আমরা এটা একটু বলতে চাই। LinkedIn প্রোফাইলটা হলো একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট যেখানে আমাদের নিজেদের সকল ইনফরমেশন আমরা এখানে দিয়ে থাকি। আমাদের প্রফেশনাল ইনফরমেশন লাইক আমরা কোথা থেকে পড়াশোনা করেছি, আমরা আমাদের কোন জবটা কতদিন করছি সবকিছু দিয়ে রাখি। আমাদের এক্সপার্টিস গুলো কি, আমরা কি করতে পারি। মানে একটা জবের জন্য যত কিছু দরকার সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা ওখানে খুবই চমৎকার ওয়েতে দিতে পারি। LinkedIn এর প্রোফাইলটা আমাদের থাকাটা মানে কর্পোরেট ওয়ার্লড এর জন্য এটা এক ধরনের ফরজ আইন। এটা থাকতেই হবে। মানে ব্যাপারটা এরকম। মানে একজন মানুষের। সো LinkedIn এ আমাদেরকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয় যেন আমরা খুব ভালো পরিমাণে জব অপরচুনিটিস পাই। LinkedIn প্রোফাইলটা হলো একটা প্রফেশনাল একটা সিভি বলতে পারো। ওই জায়গায় একটা সিভির মতো করে ফেলতে পারি আমরা, হ্যাঁ? ইনফরমেশন গুলো দিয়ে। এবং প্রচুর পরিমাণে বড় কোম্পানির জব পোস্ট হয় এবং আরো মজার ব্যাপার হলো এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আছে যেখানে
আমরা কানেকশন বিল্ড আপ করতে পারি। কিভাবে কানেকশন বিল্ড আপ করতে পারি? আমরা চাইলে তাদের কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। তারা কি টাইপের কর্পোরেটের ইনফরমেশন গুলো শেয়ার করে, কি টাইপের তাদের সবকিছু দেখে আমরা নিজেরা শিখতে পারি। এটার পাশাপাশি কানেকশন বিল্ড আপের সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে মজার ব্যাপার, আপনি যদি সাপোজ ওয়ালটনের এইচআর ডিপার্টমেন্টের হেডকে আপনি খুঁজে পেতে চান, তাহলে আপনি খুব ভালোভাবে কিন্তু সার্চ দিয়ে আপনি জানতে পারবেন যে এইচআর ডিপার্টমেন্টের হেড কে। সো এতটা প্রফেশনাল একটা জায়গা যেখানে প্রত্যেকটা প্রফেশনাল মানুষজনকে এখানে পাওয়া যায়। হ্যাঁ, তাদেরকে ফলো করা যায়, তাদের থেকে ইনফরমেশন নেওয়া যায়। আমি একটা মজার ব্যাপার বলি। আমাদের খুবই ক্লোজ একটা ফ্রেন্ড মিস্টার মাহফুজ, উনি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তো উনার একটা জব পাওয়ার গল্প আমি একটু শেয়ার করতে চাই। সেটা হলো যে মাহফুজ খুবই ইন্টেনশনালি সে লিঙ্কডইনে সে যে জবটা চেঞ্জ করবে এই জন্য সে চেষ্টা করছিল। তো সেই টাইমে একটা সে খুবই ভালো একটা পন্থা অবলম্বন করে। সে হচ্ছে আরেকটা যে কোম্পানিতে যাবে সেই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের হেডকে সে বারবার তার প্রোফাইলে যাচ্ছে। মানে যখন আমাদের লিঙ্কডইনে কেউ আমাদের প্রোফাইলটা দেখে তখন কিন্তু একটা নোটিফিকেশন আসে যে সামওয়ান মানে ভিজিট ইউর প্রোফাইল, রাইট? সো যখন একটা মানুষকে প্রত্যেকদিন একটা মানুষ ফলো করতেছে, দেখা যায় যে হ্যাঁ আমাকে ফলো করছে, আমার প্রোফাইল আসতেছে, তো তখন তার কিউরিসিটি লাগবে। তো কিউরিসিটি বশত সে কিন্তু আমার ফ্রেন্ডের মিস্টার মাহফুজের প্রোফাইল আসছে এবং এসে দেখছে যে সে জব করে এবং এই ইন্ডাস্ট্রিতে জব করে এবং সে বেশ ভালো করছে, তার অ্যাচিভমেন্ট অনেক ভালো। পরবর্তীতে তাকে কিন্তু নক দিয়েছে এবং জবের জন্য অফার করছে। তার মানে এখানে কিন্তু একটা টেকনিক্যাল ফ্যাক্ট আছে যে আপনি যাদের সাথে জব করতে চান কিংবা আপনি যদি মেন্টরশিপ কাউকে করতে চান কিংবা আপনি যে ইন্ডাস্ট্রিতে জব করতে চান সেই ইন্ডাস্ট্রির কানেকশন বাড়ানো, সেই ইন্ডাস্ট্রির মানুষের সাথে যোগাযোগ করার একটা বড় পন্থা হতে পারে। তো লিঙ্কডইন এইরকম টাইপের একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষজন তাদের কানেকশন বিল্ড আপ করতে পারবে, জবগুলো দেখতে পারবে এবং নিজের যে মানে প্রফেশনাল যে ওয়ে গুলো, প্রফেশনাল যে পদবি সেগুলো এখানে সাবমিট করতে পারবে। যেখান থেকে মানুষ দেখে অনায়াসে বুঝতে পারবে যে সে কেমন টাইপের একজন এমপ্লয় কিংবা কেমন টাইপের মানুষ। জি, জি। আচ্ছা, এছাড়াও আমাদের কিছু প্রশ্ন আছে, যেমন আমরা ঠিক কোন প্রসেসে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবটাকে এপ্লাই করব, করলে আমরা মানে একটা ভালো ফলাফল পাবো, মানে কোন প্রসেসের মাধ্যমে আমরা এপ্লাই করতে পারবো? আচ্ছা, আমরা যদি প্রসেস নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো আমরা অনেকে এই জায়গায় ভুল করি। হ্যাঁ, আমাদের মধ্যে শেখার আগ্রহটা খুবই কম থাকে। কারণ অনেকেই কিন্তু আমাদেরকে বলছে যে, "ভাই আমাদেরকে একটা জবের মানে আপনাদের যদি কোন জব থাকে আমাদেরকে একটু জানাবেন কিংবা কোন জায়গায় রেফারেন্স দেওয়ার সুযোগ আছে কিনা?" যখনই আমরা তাদের লার্নিং প্রসেস এর মধ্যে নিয়ে আসতে চাই, তখন কিন্তু তারা কোনভাবে শিখতে চায় না। যেমনটা আমি বলি, এই যখন কেউ আমাদেরকে নক করে তখন আমরা বলি যে, "বিডজবস এর অ্যাকাউন্টটা একটু আপডেট করেন, LinkedIn এর প্রোফাইলটা একটু আপডেট করেন, সিভিটা এভাবে আপডেট করেন।" তখনই তারা আর এগুলো আপডেট করতে চায় না। কিন্তু তারা এটা বুঝতে চায় না যে এই যুদ্ধে নামতে হলে আমাদের ঢাল তলোয়ার হিসেবে এগুলো কাজ করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সিভি ঠিক থাকলেও আমি বুঝে গেছি কোন জায়গায় এপ্লাই করব, কিভাবে এপ্লাই করব সবকিছু বুঝে গেছি। বা সঠিক ওয়েতে যদি এপ্লাই আমরা না করতে পারি, তাহলে আমাদের ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেমন LinkedIn এ যদি আমরা এপ্লাই করি সেখানে কিন্তু চমৎকারভাবে থাকে যে ইজি টু এপ্লাই নামে অপশন থাকে, সেখান থেকে সরাসরি এপ্লাই করা যায় এবং এখানেও কিন্তু নোট এড করা যায়। এখান থেকেও কিন্তু হ্যাঁ, চমৎকারভাবে এপ্লাই করা যায় এবং এখানে কেউ যদি চায় যে আমি শুধুমাত্র ওইভাবে না, আমি LinkedIn এ ইজি ওয়েতে না, আমি এই কোম্পানির যে এইচআর যেখান থেকে সিভি কালেক্ট করছে সেই জায়গায় আমি মেইল করব। সবচেয়ে বেটার হয় যদি আমি সরাসরি কোম্পানির মেইলে আমার সিভিটা মেইল করি। এখানে সবচেয়ে বেটার হয়। কেন বেটার হয় আমি একটু বলি। সেটা হলো যখন আমরা মেইলে সিভিটা মেইল করি সেখানে বেশ কয়েকটা জিনিস আমরা এড করতে পারি। কি এড করতে পারি? যেমন আমরা খুব সুন্দর করে গ্রিটিংস এড করতে পারি। মেইলের বডিতে আমরা গ্রিটিংস এড করতে পারি যেখানে আমি বলতে পারি যে আমি এই পোস্টের জন্য এপ্লাই করতেছি এবং এই পোস্টের জন্য আমি পারফেক্ট কিংবা আমি এই পোস্টকে মনে করি যে এই জায়গায় জব করলে মানে এই জায়গায় যদি আমি কাজ করতে পারি তাহলে আমি একটু ভ্যালু এড করতে পারবো। এগুলো বলতে পারবো এবং আমি কি করতে পারি, কি আমার সক্ষমতা, আমি কিভাবে ভ্যালু এড করবো এই জিনিসগুলো এড করা যায় আ মেইলের বডিতে যেটা দেখে একটু ইমপ্রেস করার সুযোগ থাকে। তো আমরা যদি একটা বুঝছি। সঠিক ওয়েতে একটা কোম্পানিতে মেইল করতে পারি সঠিক ওয়েতে তাহলে কিন্তু আমাদের সিভিটা শর্টলিস্টেড হওয়ার কিংবা আমরা সিভিতে মানে আমরা শর্টলিস্টেড হয়ে আমরা কোম্পানিতে জ মানে ভাইবা দেওয়ার একটা সুযোগ থাকে। কিভাবে?
আমরা অবশ্যই কয়েকটা জিনিস মেইল করার সময় আমরা কয়েকটা জিনিস খুবই ভালোভাবে মাথায় রাখবো। আমরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে পালন করার মতো ব্যাপার থাকবে। প্রথম কথা হলো, আমি যে মেইল থেকে মেইল করব সেই মেইলটা অবশ্যই প্রফেশনাল হইতে হবে। যেমন সাপোজ আমি যদি আমার সিভি মেইলটা যদি এরকম হয়, sohan123567891@gmail.com, ব্যাপারটা কেমন লাগে? এখন এইটাই যদি আমি লিখি sohan.ra.bd, এটা যদি লিখে @gmail.com, এটা একটু মোর প্রফেশনাল হলো, কারণ আমার নাম দিলাম, আর এ দিয়ে আমি হয়তো রাজশাহী বুঝিয়েছি, তারপর বিডি দিয়ে বাংলাদেশ বুঝিয়েছি, এটা প্রফেশনাল। কিংবা আমি যদি সোহানুর রহমান ডট আর এ @gmail.com এরকম টাইপের একটা মেল থাকে, তাহলে এটা মোর প্রফেশনাল। সোহান 00100352889, এইটার চাইতে আমার কিন্তু একটু প্রফেশনাল মেইল অ্যাড্রেসটা থাকাটা খুব দরকার। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেস থাকতে হবে। ২ নম্বর ব্যাপার হচ্ছে, আমরা যখন কোথাও মেইল করব তখন অবশ্যই আমাদের সাবজেক্ট লাইন থাকতে হবে এবং সাবজেক্ট লাইনটা চমৎকার করে দিতে হবে। আমি যে জবের জন্য এপ্লাই করছি সেই জবের কথাটা এখানে উল্লেখ হবে। অ্যাপ্লিকেশন ফর পোস্টের নাম এটা দিতে হবে। তাহলে আমি সুন্দর করে, আমরা ছোটবেলায় যেমন দরখাস্ত লেখা শিখেছিলাম, হ্যাঁ? একটা হ্যাঁ, দরখাস্ত হ্যাঁ। লেখার যেরকম একটা ইটিকেট আছে, যে ফর্মুলা আছে, একটা চমৎকার ওয়ে আছে, সেভাবে আমরা কিন্তু মেইল করতে হবে। এই জিনিসটা বারবার ভুল হয়। এবং আমরা যখন সিভি পাই আমরা কিন্তু ২০ থেকে মানে শর্ট আমরা আমরা অলমোস্ট 40 to 50% সিভি পাই, যেগুলোতে এই বেসিক কিছু এটিকেটস গুলো ফলো করা হয় না। যেমন সাবজেক্ট দেওয়া হয় না এগুলো। প্রথম কথা হচ্ছে একটা প্রফেশনাল মেইল থাকবে। ২ নম্বর হচ্ছে আমাদের সাবজেক্ট অবশ্যই দিতে হবে। যে আমি কেন হ্যাঁ, এপ্লাই করছি, কি জন্য সাবজেক্ট। এপ্লাই করছি, কোন পোস্টের জন্য এপ্লাই। ৩য় নম্বর হচ্ছে গ্রিটিংস। আমাদের মেইলের যে বডি আছে সেখানে গ্রিটিংস দিতে হবে। আমি এই স্যারকে গ্রিটিংস দিচ্ছি, কিংবা মানে কনসার্ন পারসনকে গ্রিটিংস দিচ্ছি। তারপরে আমি বেশ কিছু বাক্য লিখবো যে আমি এখানে এপ্লাই করছি এবং আমি বিশ্বাস করি যে আমি এই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হব, এবং আমি অ্যাপ্রোপ্রিয়েট হবো। আমার এই গুণগুলো আছে, আমি এই কাজ করেছি, আমার বেশ এতগুলো এক্সপেরিয়েন্স আছে, এবং আমি বিশ্বাস করি আমার এই জায়গায় আমি ইন্টারভিউ কল পেলে এবং আমি এই জায়গায় কাজ করতে গেলে আমার জন্য, আমি কোম্পানির জন্য ভ্যালু এড করতে পারি। তার মানে এখানে একটু ইমপ্রেস করার জায়গা থাকছে। তার মানে অবশ্যই কিন্তু গ্রিটিং দিতে হবে। আপনি যদি একটা মানুষকে সালাম কালাম না দিয়ে কথা বলতে, অবশ্যই তাকে বেয়াদব বলবেন। সো জি, আপনিও একদম। মেইল যখন করবেন অবশ্যই আপনাকে গ্রিটিং দিতে হবে। আপনাকে হাই হ্যালো দিতে হবে। আপনাকে একটু সুন্দর করে ইন্ট্রোডিউস করাতে হবে। আমরা যখন কোনো কাজ করি, আমরা যখন কোনো কিছু সেল করি, তখন কিন্তু আমরা সেগুলোর ইন্ট্রোডিউস দিই কি, আমি এই প্রোডাক্টটা কেন নিবেন? কারণ এই প্রোডাক্টটা খেতে ভারী মজা। এই প্রোডাক্টটা খুব দ্রুত কতটা রান্না করা ভ্যালিড যায়। এই বিষয়ে দেওয়া হ্যাঁ, থাকে। হ্যাঁ। হ্যাঁ। আমরা যেরকম এইভাবে আমরা একটা প্রোডাক্ট সেল করি, প্রোডাক্টের গুণাবলী দিয়ে, সেভাবে আমরা যখন মেইল করব তখন আমার নিজের গুণাবলী এবং আমি কি এড করতে পারবো কোম্পানির জন্য, তখন কিন্তু আমাদেরকে এটাও এড করতে হবে। অতএব অবশ্যই গ্রিটিং দিতে হবে। ৩য় নম্বর, আমরা যখন সিভি এড করব অবশ্যই মাথায় রাখতে হবে সিভিটা যেন পিডিএফ ফরম্যাটে হয়। এই জায়গায় একটা ভুলের একটা বড় জায়গা থাকে। আমরা অনেকে ওয়ার্ড ফাইল পাঠিয়ে দেই। এটা একদমই করা যাবে না। ওয়ার্ড ফাইল পাঠানো মানে আপনার সিভি শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা একদম ভেস্তে গেল। কারণ ওয়ার্ড ফাইলটা ওপেন করতে গেলে এইচআর ডিপার্টমেন্টে এরা খুবই বিরক্ত হয়, এবং এটা দিস ইজ নট এ প্রফেশনাল ওয়ে অ্যাকচুয়ালি। সো অবশ্যই সিভিটা পিডিএফ ফরম্যাট হবে, এবং সিভিতে নাম দেয় কি, আপডেটেড সিভি ২০২৫, কিংবা সোহান আপডেটেড সিভি, এইরকম টাইপের কিছু একটা দেয়। এইটা কোনোভাবে দেওয়া যাবে না। ব্যাপারটা এরকম হবে যে সিভি অফ সোহানুর রহমান, অথবা রিজুমি অফ সোহানুর রহমান, অথবা সোহানুর রহমান রিজিউম, এইভাবে দিতে হবে। মানে এখানেও কিন্তু প্রফেশনালিজমটাকে একটা ব্যাখ্যা করার জায়গা থাকে, কিংবা এই জায়গা দিয়েও একটা মানুষকে বিচার করা যায় যে আসলে সে কতটুকু অ্যাক্টিভ, কিংবা সে কতটুকু ইটিকেটস গুলো বুঝে। তাহলে অবশ্যই সিভি যে নামটা হবে সেই নামটা আমাদের মাথায় রাখতে হবে, এবং খুবই প্রফেশনাল ওয়েতে সিভি নাম দিতে হবে। তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকটা ব্যাপার কভার করলাম। আমি আবারও যদি র‍্যাপ আপ করি, ১ নম্বর হচ্ছে আমাদের মেইলটা হতে হবে খুবই প্রফেশনাল মেইল। ২ নম্বরটা হলো আমাদের সাবজেক্ট লাইন থাকতে হবে। ৩ নম্বর গ্রিটিংস থাকতে হবে, এবং সেই জায়গায় আমাকে সেল করার জন্য বেশ কিছু পাঁচ লাইন থাকতে হবে, যেটার জন্য আমাকে শর্টলিস্টেড করবে। চতুর্থত আমাদের পিডিএফ ফাইল পাঠাতে হবে, এবং পিডিএফ ফাইলের নেমটা যেন খুবই প্রফেশনাল হয়। আমরা অনেক সময় বিভিন্ন ভাই ব্রাদারের কাছে, বড় ভাই, মেন্টর, তাদের কাছে সিভি পাঠাই। তখনও কিন্তু এরকম হয় যে আমরা সিভি পাঠাইছি, আপডেটেড সিভি। হ্যাঁ, যখন এটা সেভ করি, তখন এই জিনিসটা কিন্তু নামেই সেভ হয়। এখন আমি আরেকজনকে সিভিটা পাঠাবো যখন, তখন ব্যাপারটা কিন্তু খারাপ দেখায়। অতএব অবশ্যই মাথায় রাখতে হবে, কাউকে যদি সিভি পাঠাতে হয় অবশ্যই সিভি নেমটা মাথায় রাখতে হবে, পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে সিভিটা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই হাই থাকে। এই ব্যাপারগুলো মাথায় রাখলে। আচ্ছা, আমরা বেশ অনেক কিছুই জেনে ফেললাম যে আমাদের একদম প্রসেসিং গুলা ঠিক কেমন হয়। এছাড়াও আমাদের সব ফর্মালিটি শেষ হইলো বা আমরা একদম লাস্ট স্টেজ পর্যন্ত গেলেও আমাদের একটা জায়গায় ভয় থেকেই যায়, সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ বোর্ড ফেস করা। আমরা অনেকেই এইটাতে খুবই ভয় পাই। আহ, তো কি করলে বা ঠিক কিভাবে প্রিপারেশন নিলে আমরা ইন্টারভিউ বোর্ডে খুবই কনফিডেন্টলি কথা বলতে পারবো বা খুবই নর্মাল থাকতে পারবো, এই বিষয়ে যদি কিছু জানাতেন। মানে অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বড় ব্যাপার যে হলো ইন্টারভিউ বোর্ডের কিছু বেসিক এটিকেটস আছে। আমরা কিন্তু সব জায়গায় আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেমন সরকারি জবের জন্য আমাদের বেশ কিছু প্রিপারেশন আছে। আমরা পড়াশোনা করি, সেখানেও কিন্তু পরীক্ষা দেই, ভাইবা হয়। তারপরে একটা প্রসেস মেইনটেইন করতে হয়। কর্পোরেট জবটাও কিন্তু একটা প্রসেস মেইনটেইন করতে হয়। এটারও কিন্তু একটা জার্নি আছে, এটারও একটা রোড ম্যাপ আছে। এইটাকেও কিন্তু খুবই সিরিয়াসলি নিতে হয়। আমরা যদি বলি জি। যে ইন্টারভিউ এর জন্যও কিন্তু বেসিক কিছু এটিকেটস আছে। যেমন আমার কোন টাইপের গেটআপ হবে, আমি কিভাবে চুল কাটাবো, আমি এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ফ্যাক্ট। আমি কোন টাইপের হ্যাঁ, হ্যাঁ। জবে যাচ্ছি সেই জায়গায় আমার কিন্তু সবকিছু মিলায় আমার কিন্তু কিছু গেটআপ এর ব্যাপার আছে। আমার কিছু ফরমাল পোশাকের ব্যাপার আছে। যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলি, সাধারণত ওরা সালোয়ার কামিজ পড়তে পারি। শাড়ি পরা হ্যাঁ, মানে এটা অনেক পোশাকটা। সময় ডিপেন্ড করে। অনেক সময় ডিপেন্ড করে কেউ যদি রিসেপশনিস্ট এর জবের জন্য যায় সেক্ষেত্রে সে শাড়ি পরে গেলে এটা ব্যাপারটাকে একটু আ পজিটিভলি অনেক সময় দেখা হয়। মানে এটা শাড়িটাও একটা প্রফেশনাল একটা ড্রেস। সালোয়ার কামিজ পড়তে পারে। এটা তো অবশ্যই তাকে খুবই গোছালোভাবে যেতে হবে। ছেলেদের ক্ষেত্রে একটা ব্যাপার সেটা হলো যে অবশ্যই আ যদি সম্ভব হয় মানে আপনাকে তো মাস্ট আ আ প্যান্ট এবং শার্ট এটা ইন করে যেতে হবে। খুবই ফরমাল একটা আউটলুক এটা। এটার পাশাপাশি কারো যদি ব্লেজারের সুযোগ থাকে অবশ্যই সে ব্লেজার পরে যাবে। কারো যদি মানে ফুললি ফরমাল কমপ্লিট ড্রেস থাকে তাহলে সেটা আমি আবারও বলছি, আপনার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আপনার গেটআপ, রাইট? আপনি খুবই চমৎকার পরিপাটিভাবে রাইট। গেলে আপনাকে খুবই সিরিয়াস মনে করবে। আর আপনি যদি খুবই আউলাঝাউলে অগোছালো ভাবে যান, ১ম এই আপনি একটু নেগেটিভ ইমপ্রেশন এর একটা শিকার হবেন। তার মানে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, অবশ্যই খুবই পরিপাটি হয়ে যেতে হবে। সেটা যেকোনো ধরনের পোশাক হলেও সেখানে কিছু আমাদের কর্পোরেট ওয়ার্লড এ কিছু প্রফেশনাল এখানে আউটফিট আছে সেগুলোকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা চেষ্টা করব আ ইন করে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব টাই এবং এটার পাশাপাশি আমাদের যদি ব্লেজার থাকে এবং কমপ্লিট ড্রেস থাকে সেগুলোকে সর্বাত্মক ইউস ব্লেজার। করা। আমরা চাইলেই কিন্তু হ্যাঁ, আমরা চাইলেই একটা ব্লেজার কিনে সেটাকে কিন্তু এরকম কাজে ইউস করতে পারবো। জব পাওয়ার আগে হয়তো অনেক সময় অনেক বেশি পয়সা থাকে না, আমরা একটা কমপ্লিট ড্রেস করতে পারি না। কিন্তু চাইলে আমরা এটাকে একটু কম্বিনেশন জি, করে জি। খুব ভালোভাবে করতে পারি। এটা তো গেল আউটফিট এর ব্যাপার। ২য় ব্যাপার হচ্ছে যখন আমরা কোন ইন্টারভিউ যাবো, আমি প্রায় ২০০ রও বেশি ইন্টারভিউ বোর্ডে থেকেছি এবং এটার পাশাপাশি অনেক দীর্ঘ সময় ধরে হায়ারিং প্রসেস সাথে কাজ করছি। তো একটা জিনিস আমি সবসময় মাথায় রাখতাম এবং আমরা যখন ইন্টারভিউ বোর্ডে থাকতাম আমরা দেখতাম যে আসলে সে যে আসছে ইন্টারভিউ বোর্ডে ১ম এ তো তার আমরা আউটফিট দেখতাম যে সে কতটুকু সিরিয়াস এটা বোঝার জন্য। এটার পাশাপাশি আমরা তাকে বেশ কয়েকটা কোয়েশ্চেন এর মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করতাম। সে যে কোম্পানিতে আসছে সেই কোম্পানির ব্যাপারে সে কতটুকু জানে? সে আসলে কতটুকু জানে এই কোম্পানির ব্যাপারে? এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার। কারণ আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছেন সেই কোম্পানি সম্বন্ধে আপনাকে জানতে হবে হুম, ১ হুম, নম্বর। হুম। ২ নম্বর হ্যাঁ, হচ্ছে অবশ্যই। যে জবে এপ্লাই করেছে সেই জবের জব রেসপনসিবিলিটি গুলো সে জানে কিনা? জব রেসপনসিবিলিটি মানে কি? সে হচ্ছে যে কাস্টমার সাপোর্ট এ যে জব করতে আসছে সেখানে সে কি কাজ করবে সেগুলো সে জানে কিনা? কারণ মানে আমরা যখন একটা জব পোস্ট করি ওই জায়গায় যে জব রেসপনসিবিলিটি গুলো থাকে সেগুলো সে জানে কিনা? নাকি না জেনে শুধু জবে চলে আসছে? কারণ আপনাকে কি করতে হবে এটা না জেনে যেমন আসা ব্যাপারটা কিন্তু এইরকম। তো আমরা তাকে জিজ্ঞাসা করি যে, "আপনার জব রেসপনসিবিলিটি গুলো কি ছিল?" এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়াশোনা করে যেতে হবে। কোম্পানিটা কি? কোন কোম্পানিতে আসছেন? আপনার কি কাজ করতে হবে? এই কোম্পানি সম্বন্ধে কি জানেন? এই কোম্পানি কবে ফাউন্ড হয়েছে? এই কোম্পানিতে কত বছর ধরে কাজ করছে? এই কোম্পানি কি কাজ করে? এই কোম্পানির রিসেন্ট যে পোস্ট গুলো হয়েছে কিংবা রিসেন্ট যে ক্যাম্পেইন গুলো হয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। এগুলো অবশ্যই মাথায় নিয়ে যেতে হবে এবং বেশ কয়েকটা কোয়েশ্চেন আ বোর্ডে সবচেয়ে বেশি হয়। একটা হলো যে আপনার উইকনেস গুলো কি? আপনার সবচেয়ে স্ট্রং জোন গুলো কি? আপনি কি সবচেয়ে ভালো পারেন এবং আপনি যে কোম্পানিতে আসলে আপনি কিভাবে ভ্যালু এড করবেন? আপনার এক্সপেরিয়েন্স গুলো কি ছিল? সেই জায়গাগুলোতেও কিন্তু অনেক কোয়েশ্চেন করা হয়। এবং সবচেয়ে
বড় ব্যাপারটা হচ্ছে যে এই ভাইবা বোর্ডের যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলো মেক্সিমাম টাইম ইংলিশে হয়, অথবা আমাদের কিন্তু ইংলিশে একটা পারদর্শী হইতে হয় এবং অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু একই টাইপের কোশ্চেন এবং অ্যান্সার করতে হয়। অথবা আমরা যদি খুব ভালোভাবে ইংলিশে একটু প্রিপারেশন নিয়ে থাকি তাহলে আমরা এই ব্যাপারে পৌঁছে যেতে পারবো। তাহলে ১ম কথা হলো কোম্পানি নিয়ে খুব ভালোভাবে আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। আমাদের জব রেসপন্সিবিলিটি গুলো খুব ভালোভাবে জেনে যেতে হবে। আমাদের উইকনেস এবং স্ট্রং জোন সেগুলো যেতে হবে। এবং জি, মজার ব্যাপার হচ্ছে আমাদের জব রেসপন্সিবিলিটির সাথে আমাদের স্ট্রং জোন গুলোকে এড করে ফেলতে হবে। মানে আমার জব রেসপন্সিবিলিটি যেগুলো আছে সেগুলোকে হাইলাইট করতে হবে স্ট্রং জোনের জায়গা থেকে। তাহলে এই জবগুলোকে টেকনিক্যালি পাওয়ার খুব সুযোগ থাকে। বুঝাইতে হবে যে আমি এই জব রেসপন্সিবিলিটির সাথে অ্যালাইন করতে হবে। যে আমি এই কাজ এর আগে করেছি তার মানে আমি এই কাজগুলো এখন করতে পারবো। তো ইন্টারভিউ এরকম ভাবে একটু করতে পারবো। কনফিডেন্টলি কথা বললে, একটু পড়াশোনা করে গেলেই খুব বেশি হার্ড কোয়েশ্চেন হয় না। আমি আশা করি এগুলো উতরে যাওয়া যাবে। তো আমরা মোটামুটি এইভাবে আসলে আমাদের ইন্টারভিউ গুলো ফেস করতে পারি। ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের আজকের আলোচনায় আমরা প্রায় সব মানে জব জার্নির প্রায় পুরোটাই শেষ করে ফেলেছি, যে জব জার্নিটা আমরা ঠিক কোন ভাবে এগোলে আমাদের জব জার্নিটা ভালো হবে। তো আমরা মোটামুটি সবাই মানে জেনে গেলাম যে কোন ওয়েতে আমরা বা কোন প্রসেসে তবে আমরা একটা এগোলে জিনিস আমি আমরা একটু খুব এড করতে সহজেই চাই। একটা আ ভালো মানের জব পাবো। যে আমি একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ। এড করতে চাই, সেটা হলো যে আ আমরা যে আচ্ছা, আচ্ছা। আজকে ইনফরমেশন গুলো শেয়ার করেছি এগুলো হচ্ছে একেকটা পয়েন্ট, একেকটা পার্ট। এগুলো নিয়ে আরো বিস্তারিত অনেক কথা জি, বলার জি। জায়গা আছে। এগুলো নিয়ে আরো বিস্তারিত ভাবে বলার এবং কাজ হ্যাঁ, করার জায়গা আছে। আমরা পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত আলোচনা করব। আজকে হয়তো আমাদের হাতে খুব হ্যাঁ, বেশি সময়ও নাই। আমরা আমরা মোটামুটি বুলেট জি, পয়েন্ট জি। গুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো আসলে খুবই বেসিক এবং এই রোড ম্যাপে খুব বেশি পরিমাণে দরকার হয় একজন মানুষকে, মানে শুরু থেকে শুরু এক্সাক্টলি। করে এই জার্নিটা কিভাবে হতে পারে, কোন জায়গাগুলোতে তার প্রবলেম হবে সেসব জায়গাগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। আমরা হয়তো পরবর্তীতে আরো বিস্তারিত এই পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করতে পারব। আমরা প্রায় মানে আমরা জেনেই গেলাম। আমাদের জন্য খুবই সোজা হয়ে গেল যে আমাদের জব জার্নিটা অনেকে হচ্ছে আ না জেনে অনেকভাবে মানে এগোনোর চেষ্টা করে। সেক্ষেত্রে বারবারই ব্যর্থতা নিয়েই ব্যাক আসে। কিন্তু আমরা যখন এই জিনিসগুলা বা রোড ম্যাপ এই জব জার্নি রোড ম্যাপ সম্পর্কে জানলাম, তো আমি মনে করি আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আমাদের জব জার্নিটা। হ্যাঁ, ইনশাআল্লাহ, ধন্যবাদ ইনশাআল্লাহ ভাইয়া যে এবং আপনি এত সুন্দর করে আমাদের বোঝায় দিলেন বিষয়টা। জি, জি। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে পয়েন্ট গুলোকে যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করার। আমরা আশা করছি পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জি, ব্যাপারগুলো নিয়ে আমরা লাইভে আসবো আরো এবং এই বিস্তারিত ব্যাপারগুলো আমরা জানবো এটা নিয়ে। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ, জি। ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ তোমাকেও। আমরা আশা করছি পরবর্তীতে আমরা এড হব। থ্যাংক ইউ সো মাচ।